এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। সো জান পাখি, এটাকে এইভাবে ধরো। আমি শুট করে শিখবো না। আরে না না, আমি তোমাকে নিজ হাতে একদম ধরে শেখাবো। তো আব্রাহাম প্লিজ, লোকটাকে ছেড়ে দিন না প্লিজ। দেখো জান পাখি, এটাকে এইভাবে ধরতে হয়, বুঝলে? এরপর এটার একদম মাঝ বরাবর একটা কিছু আছে, এটাকে ট্রিগার বলে। মূলত এখানে মানুষের জীবন মরণ লেখা থাকে। ট্রিগারে চাপ দিলেই কেল্লা ফতে। এইটুকু আমি জানি, কিন্তু প্লিজ লোকটিকে ছাড়ুন। আমরা এখন গুলি করব, ওকে? আব্রাহাম যেন আয়রাতের কোনো কথা কেই পাত্তা দিচ্ছে না। সে আয়রাতের হাতে রিভলভার রেখেই তাকে পেছন দিক থেকে ধরে আছে। আয়রাতের দুই হাতে রিভলভার আর আয়রাতের দুই হাত আব্রাহামের দুই হাতের ভাঁজে। সো রেডি, 1 2 and 3। এই কথা বলার সাথে সাথে আব্রাহাম ট্রিগারে চাপ দিল আর বাতাসের গতিতে রিভলভার থেকে গুলি বের হয়ে যায়। মুহূর্তে সেই লোকটির মাথার উপরে থাকা আবেলটি গুলিবিদ্ধ হলো। আবেলটা আসলে ফুটেই গিয়েছে, একদম আলু ভর্তা হয়ে গিয়েছে আর কি। আয়রা চোখ খিঁচে বন্ধ করে ফেলেছিল। আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখে যে লোকটি পাথরের মতো করে দাঁড়িয়ে আছে আর তার মাথার উপরে আপেল নেই। আয়রাত আব্রাহামের দিকে তাকায়, দেখে আব্রাহাম উল্টো তার দিকে তাকিয়ে আছে। আয়রাত আব্রাহামকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। আপনাকে আর কি বলি, ধুর সাই। কি ভালো লাগেনি? ওকে ফাইন, তাহলে ওকেও শুট করছি। ওয়েট। আব্রাহাম রিভলভারটা আবার সেই লোকটির দিকে তাক করে। যেটা আব্রাহাম গুলি করতে যাবে তখনই আয়রাত এসে আব্রাহামের হাতটা উপরের দিকে তুলে ধরে, যার ফলে উপরে শূন্যে ফায়ার হয়। তাতে আশেপাশে যতগুলো বাকি ছিল সব উড়ে যায় আর সেই লোকটি ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আরে তার দিকে তাকায়। আব্রাহাম তার ঠোঁটগুলো দাঁত দিয়ে চেপে ধরে ভাবলেশীনভাবে আয়রাতের দিকে তাকায়। লোকটাকে যে কি পরিমাণ ভয় দেখেছেন আপনি, আপনি কবে ঠিক হবেন? ঠিক হওয়া যায় কিনা ভেবে দেখবো। ইউ আর জাস্ট ইম্পসিবল। থ্যাঙ্কস বেবি গার্ল। আব্রাহাম গার্ডগুলোকে ইশারা দিতেই তারা লোকটিকে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর আব্রাহাম আয়রাতকে নিয়ে আবার কেবিনে এসে পড়ে। তবে এবার হুট করে আব্রাহাম আয়রাতকে একদম দেয়ালের সাথে চেপে ধরে। আয়রাত তো এমন কাণ্ডে অবাক। আব্রাহাম কতক্ষণ আয়রাতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলে ওঠে, অনেস্টলি এখন আমার কি করতে ইচ্ছে করছে জানো? একদম নিজের করে নিই তোমাকে, একদম কোনো দূরত্ব যেন না থাকে। কিন্তু না, আমি এখন এমনটা কিছুই করবো না। ভালোবাসি তোমায়, সবকিছু সেভাবেই করবো, আর অবশ্যই তা বৈধভাবে। হুম। আব্রাহাম কিছু না বলে আয়রাতের কপালে চুমু এঁকে দেয়, তারপর আয়রাতকে ছেড়ে দেয়। হঠাৎ করেই তখন আয়রাতের ফোনে ফোন আসে। আয়রাত দেখে তার চাচুর ফোন। আয়রাত রিসিভ করে। হ্যালো চাচু। মা কোথায় রে তুই? দেখ না জলদি বাড়িতে আসা যায় কিনা। আচ্ছা আমি বুঝতে পারছি না যে হচ্ছে কি। আচ্ছা বাড়িতে কি কোনো কাজ আছে? আরে সেগুলো না হয় তুই পরে জানবি, আগে এখন বাসায় আয়। আচ্ছা রাখো, আমি আসছি। আয়রাত ফোন কেটে দেয়। আব্রাহামের দিকে তাকিয়ে দেখে সে ল্যাপটপে চোখমুখ সব একদম ডুবিয়ে দিয়ে বসে আছে। আয়রাত জানে না যে তাকে এখন এইখান থেকে আব্রাহাম যেতে দেবে কি না। আয়রাত তবুও কাঁচোমাচো করতে করতে বলে ওঠে, আব্বা। আমি জানি কিছু বলবে তুমি, তো কি বলবে বলে ফেলো। আসলে চাচু ফোন করেছিল, আমাকে দ্রুত বাসায় যেতে বলল। কেন? তা তো আমি নিজেও জানি না, চাচু ক্লিয়ারলি বললো না কিছু, গেলেই বুঝতে পারবো। আব্রাহাম ল্যাপটপ ছেড়ে আয়রাতের দিকে তাকালো, এক হাত মুখের কাছে দিয়ে রেখেছে। আচ্ছা, তোমার এই চাচা যান সবসময় এমন হুতুম বেচার মতো মুখ করে কেন থাকেন বলো তো? কি? হ্যাঁ সত্যিই তো, আজকাল সত্য কথা বলতে নেই। আচ্ছা যাই হোক, বাড়ি যাও। হ্যাঁ সত্যি? এনি ডাউট? না মানে আপনি তো তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার যাওয়ার জন্য। হ্যাঁ হয়ে গেলাম, এবার বাড়ি যাও। আচ্ছা। দাঁড়াও, আবার কি? আমার ড্রাইভার দিয়ে আসবে, ওর সাথে যাও। থাক না, আমি ও মিস বক বক, চুপ করো তো। আয়রাত আব্রাহামের অফিসে গিয়ে এসে পড়ে। আয়রাত তার বাড়ির সামনে নেমে পড়তেই ড্রাইভার চলে যায় সেখান থেকে। আর ওদিকে আব্রাহাম তার গার্ডগুলোকে আরো বেশি নজরদারি করতে বলে। মানে আব্রাহাম তো রাত দিন 24 ঘন্টায় আয়রাতের উপর নজর রাখে। এমনকি আব্রাহামের কিছু কিছু গার্ড সব সময় আয়রাতের বাড়ির আশেপাশেই থাকে। সেগুলোকে আব্রাহাম এখন আরও একটু বেশি নজর রাখতে বলল। আর আয়রাত বাড়ির ভেতরে যেদিক হলে এগিয়ে আসে। এসেছিস তুই? হ্যাঁ এলাম। চল। কিন্তু চাচি বলো তো হয়েছে কি? চাচু ফোন দিয়ে এভাবে ডাকলো কেন? সেটা পরেই জানতে পারবি, আগে চল। কিন্তু আয়রাত তার কিচ্ছু বলতে পারল না। তার আগে তার চাচি তাকে টেনে রুমে নিয়ে গেল। আয়রাত তার রুমে যেতে দেখে বেডের উপরে বেশ কিছু অর্নামেন্টস রাখা আর একটা মেয়ে বসে আছে রুমে। চাচি। শোন, নাকের ডগা তো মোটা হয়ে যাচ্ছে, নাকটা ফুটিয়ে নে এবার। ইহ না, না ও চাচি, না না না, আমি মরেই যাব।
আরে মেয়ে ওই যে, ও পার্লার থেকে এসেছে, বেশি ব্যথা লাগবে না, টুস করে ফুটিয়ে দিবে। কিন্তু নাক কেন? মানে এই নাক ফুটানোর জন্য চাচু আমাকে অফিস থেকে ডেকে এনেছে? হাই রে! তুই আগে এখানে বস। কলি আয়াতকে বসিয়ে দেয় আর সে মেয়েটি আয়াতের নাক ফুটিয়ে দেয়। একদম ব্যথা পাওয়া যায়নি। কখন যে নাক ফুটানো শেষ হয়ে গেছে আয়াত তার টের অবধি পায়নি। সাদা স্টোনের চিকচিক করা একটা নাকফুল আয়াতের নাকে, প্লাটিনামের এটা। আয়াত উঠে আয়নার সামনে গিয়ে দেখে তাকে কেমন যেন অন্যরকম লাগছে। আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে নাক ফুলে, সত্যি দারুণ মানিয়েছে আপনাকে। মেয়েটি তার কিছুক্ষণ পরে চলে যায়। কলি এসে আয়াতকে দেখে একবার, কিন্তু কিছু বলে না। এনে এটা জলদি পরে ফেল। কলি আয়াতের দিকে একটা লাল কালারের শাড়ি এগিয়ে দেয়। শাড়িটা কিছুটা নেটের কাপড়ের মতো, তাদের ছোপ ছোপ ফুল পাতা এইসবের কাজ করা। শাড়ি? হ্যাঁ, আর এই নে, সাথে সিম্পলের মধ্যে কিছু অর্নামেন্টস। কলি আয়াতের দিকে সাদা কালারের একটা স্টোনের নেকলেস আর ঝুমকো দেয়, সাথে কিছু চুড়ি। এইগুলো কেন? যা বলছি তাই কর। আয়াত কিছু বলতে যাবে তার আগে কলি রুম থেকে চলে যায়। এখন কি আর করার, আয়াত পরে নেয় সেগুলো। শাড়িটা আজ পরা ভালোই হয়েছে। চুড়ি, ঝুমকো, কপালে একটা ছোট্ট লাল টিপ, এগুলো পরেই রেডি হয়ে যায়। নিজের চুলগুলো ঠিকঠাক করে নেয়। তখনই আবার আয়াতের রুমে কলি আসে। এসে আয়াতকে একবার আপাত মস্তক সব দেখে নেয়। আয়াত ভেবেছে তাকে হয়তো দেখতে ভালো লাগছে না, তাই শাড়ি ঠিক করতে লাগে। কলি আয়াতের দিকে এগিয়ে যায়। অনেক সুন্দর লাগছে তোকে। সত্যি? আরে হ্যাঁ, আসলেই অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কলি আর আয়াতের কথা বলার মাঝেই ইকবাল আসেন। আয়াতকে তো সে চিনতেই পারেনি। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা চল নিচে যাই। সবাই এসে পড়েছে। এটা শুনেই তো আয়রাতের কপাল কুঁচকে এলো। মানে কি? তবু আয়রাত সবটা বোঝার চেষ্টা করছে। কলি তাকে নিয়ে হলরুমে চলে যায়। হলরুমে যেতে আয়রা দেখে রায়হান বসে আছে। আয়রাত তো রায়হানকে এখানে দেখে অবাক, আর রায়হান যেন এইখানেই পড়ে যাবে আয়রাতকে দেখে এমন অবস্থা। চোখের পলক অব্দি ফেলছে না। আয়রাত সিঁড়ি বেয়ে নিচে নামছে আর সবকিছু অবাক হয়ে দেখছে। কলি আয়রাতকে নিয়ে সবার মাঝে বসিয়ে দেয়। আয়রাত কিছু বলতে যাবে, কিন্তু বড়দের কথার মাঝে সে কিছুই বলতে পারছে না। আয়রাত অবাক হয়ে রায়হানের দিকে তাকায়। দেখে রায়হান যেন তার দিক থেকে অন্যদিকে তাকাচ্ছে না পর্যন্ত। আয়রাতের রাগ লাগছে এখন বেশ। আয়রাত তার চাচুর দিকে তাকায়, দেখে তার চাচু বেশ খুশি। আয়রাতের মাথায় এইটা আসছে না যে তার চাচু কি করে রাজি হলো। কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক আসে। আয়রাতের এবার অজ্ঞান হওয়ার উপক্রম, কেননা সে লোকটি কাজী, আর তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। সবাই হাসি হাসি মুখে পাশে বসে পড়ে। কাজী এসে রায়হান আর আয়রাতের মাঝে বসে পড়ে। কাজী জেনে আয়রাতকে কবুল বলতে বলে, তখনই আয়রা সব কিছু ছুঁড়ে ঠাস করে বসা থেকে উঠে পড়ে। চোখের কোণে কেন যেন পানি জমে গিয়েছে তার, জোরে জোরে দম ছাড়ছে। সবাই অবাক হয়ে আয়রাতের দিকে তাকিয়ে আছে। কলি গিয়ে আয়রাতের হাত ধরে ফেলে। কি করছিস এসব? সব উলট পালট করছিস কেন? চুপচাপ বস। কি হচ্ছে এসব? এবার ইকবাল সাহেব উঠে পড়েন। চাচি, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে বুঝিস না? তোর বিয়ে হচ্ছে। রায়হানের সাথে আমার বিয়ে? এটা অসম্ভব। পাগল তোমরা সবাই। এগুলো কি করছো? কি মাথা ঠিক আছে তোমাদের? মা শান্ত হ, কি হয়েছে বল। এখনো বোঝার বাকি আছে তোমার চাচু। তুমি কি করে করতে পারলে এটা আমার সাথে? কিন্তু একটা বার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আমার বিয়ে আর আমি জানি না? বাহ, বিয়েতে আমি রাজি কি রাজি না তা জানলে না? কি বলছিস এগুলা? আমি তোর চাচিকে বলেছিলাম তোর কথা। তোর চাচি আমাকে বলল যে তোর এই বিয়েতে কোনো রকম কোনো আপত্তি নেই, তুই এই বিয়েতে রাজি। হ্যাঁ, আর তুমি চাচির কথা ধরে নিলে, তাই না? ইকবাল সাহেব রাগি চোখে কলির দিকে তাকায়। কলি আর কি বলবে, মাথা নিচু করে ফেলে। রায়হান, আপনি কি বোঝেন না? বাংলা কথা বোঝেন না আপনি? আমি কবে বলেছি আপনাকে যে আমি আপনাকে বিয়ে করতে চাই? হ্যাঁ, আমার বাড়ি এসছেন, আমি তো তাই জানি না। আমাকে কি পুতুল মনে হয় যে যেভাবে নাচাবেন সবাই আমি সেভাবেই নাচবো? আয়রা তুমি? এই বিয়ে করব না, আমি করব না। শুনেছেন আপনি? করব না আমি এই বিয়ে, মরে গেলেও না। আমি বিয়ে করব না। এই কথা বলে কাজে উঠে সেখান থেকে চলে যায়। আয়রা তো রগে ফেটে যাচ্ছে। আয়রাতের সামনে একটা ফুলের ছুরি ছিল, তা আয়রা তুলে আছাড় মারে। আয়রাতের রাগের ফলে কান্না পাচ্ছে এখন। আয়রা প্লিজ শান্ত হোক, প্লিজ। তুমি কেন বিয়ে করবে না আমায়? আমি তো কারণ আমি আব্রাহামকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি আব্রাহাম ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না নিজের সাথে। আপনি আব্রাহামের সৎ ভাই। আব্রাহাম আপনাকে, আর আপনিও আব্রাহামকে যে কি পরিমাণ ঘৃণার চোখে দেখেন তা আমি জানি। আপনি ভাবতেও পারেন না
যে আব্রাহাম যদি জানে আপনি আমাকে বিয়ে করার জন্য এখানে এসেছেন, তাহলে আপনাকে কি করবে তা আল্লাহ জানেন। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ক্যারেক্টার ঢিলার সাথে বিয়ে করব? লুচু তুমি, চাচ্চু তুমি, অন্তত তুমি খোঁজ নিতে যে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কেমন প্রকৃতির। মারে, আমি তো জানি তুই রাজি। কলি সব বলেছে তোকে? হ্যাঁ, আর আমি সবে মাত্র জানতে পারলাম রায়ান, আমি আপনাকে বিয়ে করব না, এ জীবনেও না, বুঝেছেন আপনি? আমি ঘৃণা করি আপনাকে। আমি বিয়ে করলে আব্রাহামকেই করব, নয়তো মরে যাব। আমি আব্রাহামকে ভালোবাসি, আর কাউকে না। এই বলে আয়রাত সেখান থেকে রাগে সব ওলট পালট করে দিয়ে এসে পড়ে। ইকবাল সাহেব নিজেও চলে যান মাথা নিচু করে। রায়হান কলি থেকে একটা রাগী লোক নিয়ে রাগে সেখান থেকে এসে পড়ে। আর কলি যেন রাগে ফুঁসছে। আয়রাত তার রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তারপর তুই হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করে দেয়। অন্যদিকে আকাশে কিছুটা কালো কালো মেঘ জমেছে। পরিস্থিতিটা কেমন যেন ভারী ভারী। আব্রাহাম বাইরে থেকে তাকিয়েছিল কাচের গ্লাস দিয়ে, আর কফি খাচ্ছিল। তখনই তার ফোনে ফোন আসে। দেখে অয়নের ফোন। আব্রাহাম রিসিভ করতে অয়ন তড়িঘড়ি করে বলে ওঠে, আব্রাহাম, আরে হয়েছে কি? ভাই, আমার কিছু ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? আমি এইমাত্র রায়হানের গাড়ি আয়রাতের বাড়ির সামনে দেখেছি। এমনকি রায়হানের বেশ কিছু লোকজনকেও দেখেছি। কি? হ্যাঁ। আব্রাহাম তার হাত থেকে কফির মগটা জোরে ঢিল মারে, তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আব্রাহাম ভাই, বিশ্বাস কর, আমি সত্যি রায়হানকে দেখেছি। আব্রাহাম ফোন রেখে দেয়। রাগে মাথাটা ফেটে যাচ্ছে তার। তার কিছুক্ষণ পরেই আব্রাহামের ফোনে আবার ফোন আসে। এবার আব্রাহামের একজন গার্ড ফোন করেছে। হ্যালো স্যার, আয়রাত ম্যামের বিয়ে। কি? আয়রাতের বিয়ে মানে? কি বলছিস এসব? জি স্যার, আমরা আয়রাত ম্যামের বাড়ির পাশে রায়হানের ড্রাইভারকে দেখতে পেয়েছি। শালাকে ধরে আচ্ছা মতো কিছু দিয়েছিলাম, আর সে গড় গড় করে সব বলে দিয়েছে। বিয়ে বাড়ি কোথা থেকে কি হচ্ছে সব? বিয়ে কিভাবে কি? জি স্যার, ম্যামের বিয়ে। আর বিয়েটা অনেক গোপনীয় হচ্ছে, হয়তো ম্যামের প্রতিবেশীরাও জানে না। অনেক লুকিয়ে চুরিয়ে হচ্ছে বিয়েটা। কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, আমরা এই মাত্রই রায়হানের ড্রাইভারকে ধরেছি। মনে হয় বিয়ে হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন তো সময়ও শেষ। ড্রাইভার বলল রায়হান আয়রাত ম্যামের বাসায় গিয়েছে অনেক আগেই, তাই মনে হয় ম্যামের বিয়ে হয়েও গিয়েছে। আব্রাহাম রাগে তার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। রাগে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে, চোখ বন্ধ করে দিয়ে আছে। হাত পা কাঁপছে রাগে তার। চোখগুলো দিয়ে যেন আগুনের ফুলকো বের হবে এমন। আব্রাহাম আর থাকতে না পেরে পাশ থেকে ফুলের ব্যাসটা তুলে সামনে বিশাল বড় একটা কাচের দেয়ালে দেয় ঢিল। সাথে সাথে কাছে দেয়ালটা ভেঙে চুরমার হয়ে যায়। ঝরঝর করে সব কাঁচগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আয়রাত! আব্রাহাম নিজের গলা ছেড়ে দিয়ে আয়রাতের নামে চিৎকার দিয়ে ওঠে। আব্রাহামকে দেখতে প্রচন্ড রকমের হিংস্র লাগছে। তবে পর মুহূর্তেই আব্রাহাম একটা খোলা উন্মাদের মতো করে হাসতে লাগে। বিয়ে না? হ্যাঁ, বিয়ে করবি তুই? হ্যাঁ, আমাকে রেখে তুই রায়হানকে বিয়ে করবি? রায়হান তোর যে আমি ঠিক কয়টা টুকরো করবো রে, আমি নিজেও জানি না। সব কটাকে খুন করে ফেলবো আমি। আয়রাতের চাচা চাচিকেও। ভেবেছিলাম তোকে ভালোবেসে নিজের করে নেব, বিয়ে করে নিজের সাথে একদম আজীবনের জন্য বেঁধে নেব। কিন্তু না, তুই এত হতে দিলি না। আয়রাত, আমি তোকে মেরে ফেলবো। এই না না, মেরে আমি তোকে এখনই দেবো না। তুই রায়হানকে বিয়ে করেছিস তাই না? আমার থেকে লুকিয়ে তুই রায়হানকে বিয়ে করেছিস। তবে শুনে রাখ, বিয়ে একটা কেন, তোর বিয়ে যদি 1000টাও হয় তবুও তুই আমার। আজ তোর বিয়ে হয়েছে মানে আজ তোর বাসরাত, তাই না? রায়হান তোকে দেখেছে, তোকে ছুঁয়েছে তাই না? হাত ছুঁয়েছে, কাল ছুঁবে, পরশুও। আমি তোকে ভালোবসেছিলাম, তোর শরীরকে না। তোকে ধরা ছোঁয়ার অধিকার শুধু আমার ছিল, শুধুই আমার। কিন্তু না, তাহলে হতে দিসনি। ও তো তুই রায়হানে দিয়েছিস, কিন্তু তুই আমারই থাকবি। তুই যদি রায়হানের বাচ্চার মাও হয়ে যাস তবু তুই আমার থাকবি। এখন থেকে তোর শরীরকে ভালোবাসবো, তোকে না। তোকে তো নিজেকে প্রতিদিনই আমার কাছেই সঁপে দিতে হবে। তোর বিয়ে হয়ে গেল, তুই আমার ছিলি, আমার আছিস, আর আমারই থাকবি। তুই আমার আয়রাত, তুই শুধু আমার। আব্রাহাম রাগে তার অফিস ত্যাগ করে। তারপর সোজা চলে যায় বারে। বাইরে মেঘ অনেক জমেছে, আগে থেকে অনেক বেশি। আব্রাহাম বারে বসে আছে, সামনে পুরো এক জার অ্যালকোহল। একটার পর একটা খেয়েই যাচ্ছে তো যাচ্ছেই, কারণ এরপর সে যে কাজটা করতে যাচ্ছে তা করার জন্য তাকে এগুলো দরকার। নিজের হিতাহিত জ্ঞান সে স্ব ইচ্ছায় হারাতে চায়। নিজের পুরো সেন্সে থাকলে হয়তো সে কাজটা করতেই পারবে না, হবে না তার দ্বারা।
তাই নিজেকে মাতাল করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে সে। তবে আজই মদ অবধি তার সাথে বেইমানি করছে, নেশাই হচ্ছে না তার। কিভাবে হবে? তার মাঝে তো আয়রাতের নেশাই রয়েছে, শুধু আয়রাতের নেশা। আব্রাহাম চোখ বন্ধ করে মাথা আঙুল চাপ দিয়ে বসেছিল। তখনই নিজের কাঁধে কারো স্পর্শ টের পায়। আব্রাহাম মাথা ঘুরিয়ে দেখে প্রীতি। ওই মেয়েটা যার সাথে আব্রাহামের প্রথম দিন দেখা হয়েছিল। মেয়েটা আব্রাহামকে সত্যিই পছন্দ করে, কিন্তু আব্রাহাম পাত্তাই দেয় না। প্রীতি এসে আব্রাহামের পাশে বসে, তারও হাতে একটা মদের গ্লাস। হেই আব্রাহাম ডার্লিং, কি করছো এখানে বসে বসে একা? দেখো কত সুন্দর সুন্দর হট মেয়ে বসে আছে, এদিকে একবার তাকিয়ে দেখো। এভাবে বসে থাকলে হয়? আব্রাহামের মাথা এমনিতেই গরম, তার উপরে এই প্রীতির কথা শুনে আগুনে যেন ঘি পড়ে গেল। আব্রাহাম প্রীতির বাহু জোরে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, My love is more hotter than you bloody bitch. আব্রাহামের চোখ আর মুখ দেখে প্রীতি ভয় পেয়ে গেল। আব্রাহাম প্রীতির বাহু ধরে একটা ধাক্কা দেয়, এতে প্রীতি কিছুটা দূরে সরে আসে। আব্রাহাম তার হাতে একটা হুইস্কির বোতল নিয়ে খেতে খেতে বাইরে বের হয়ে পড়ে। গাড়ির ড্রাইভার ছিল, তার কাছ থেকে চাবি নিয়ে নেয়। স্যার আপনি তো ড্রাঙ্ক, গাড়ি চালাতে পারবেন না, আমি নিয়ে যাই। জীবনের কি মায়া আছে নাকি নেই? Do you want to die? ড্রাইভার আর কিছু বলে না, মাথা নিচে নামিয়ে ফেলে। আব্রাহাম গাড়িতে উঠে ড্রাইভ করতে করতে চলে যায়। এক হাতে হুইস্কির বোতলে চুমুক দিচ্ছে, আর এক হাতে গাড়ি ড্রাইভ করছে। আয়রাত কিছুটা কান্না করছে, তবে এখন চুপ। আয়রাত বসেছিল, তখনই দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দাঁড়ায় সে, দেখে ইকবাল। মারে, আমার মাফ করে দিস, আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হবে। আর তুই আগেই কেন বলিসনি যে তুই আব্রাহামকে ভালোবাসিস? আমি ওকে বলিনি যে আমি ওকে ভালোবাসি। তুই যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে হবে। আমি আসলে জানতাম না যে তুই বিয়েতে রাজি না। বাদ দাও সব। আয়রাত হেসে দেয়। এবার যেন তার মুডটা একটু ঠিক হয়। তখনই কলির নিচ থেকে ছুটে আসে। ওগো শুনছো? আরে হয়েছে কি? চাচি সব ঠিক আছে তো? না রে, আমার মা অনেক অসুস্থ, হসপিটালে নেওয়া হচ্ছে। রনিতের বাবা জলদি করো, আমাদের এখনই যেতে হবে। কিন্তু আয়রাত? না না, আমি থাকতে পারবো। যাও, তোমরা চিন্তা করো না, সাবধানে যেও। আচ্ছা। বাইরের অবস্থাও বেশি ভালো না, অনেক মেঘ করেছে, হয়তো অনেক জোরে বৃষ্টি নামবে। কিন্তু কি আর করার, তবু আয়রাতের চাচা আর চাচি চলে গেল। বাড়িতে আয়রাত একা। আয়রাত তার রুমে ছিল। শীত শীত লাগছে। হুট করে এত মেঘ করলো কেন? বাতাস ঠান্ডা। এই রে, যা, কারেন্ট চলে গেল। আমার ফোনটা কোথায়? আরে ফোনের ব্যাটারি শেষ। এই মরার ফোনের ব্যাটারি কি এখনই শেষ হতে হলো? উফ, ছাতা। আইপিএসটাও তো নষ্ট। চার্জার লাইট কোথায়? ওহো, রুমের জানালাটা খোলা, বৃষ্টির পানিতে সব ভিজে যাবে। কি মেঘ করেছে রে বাবা, সন্ধ্যাবেলাতেই রাত নেমে এসেছে। আয়রাত রুমের জানলা লাগাচ্ছিল, তখনই ঠাস করে একটা বিদ্যুতের চমক দেয়। আয়রাত কিছুটা চমকে ওঠে। কি মার্কা মারা বৃষ্টি রে ভাই, ভিজিয়ে দিল। আয়রাত আধো আধো ভিজে গেছে, সে তার শাড়িটা ঝাড়ছে আর এগুলো বকবক করছে। তখনই দরজাতে জোরে জোরে নক পড়ে। আয়রাত গিয়ে দরজা খুলে দেয়। একদম ঘুঁট ঘুড়ে অন্ধকার, তাই ভালোভাবে কিছুই দেখাই যাচ্ছে না। তবুও মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে হালকা অবয়ব দেখা যাচ্ছে। আয়রাত তাতে বুঝলো যে সে আব্রাহাম। আয়রাত আব্রাহামকে দেখে খুশি হয়ে গেল, তবে আব্রাহামের মুখটা দেখে আয়রাতের বুকটা থক করে উঠে ভয়ে। আব্রাহাম আয়রাতকে দেখছে আর হুইস্কির বোতলে চুমুক দিচ্ছে। পিছে লেপটে থাকা শাড়ি, খোলা লম্বা চুল, স্নিগ্ধ মুখমণ্ডল, হাতে চুড়ি, কানে ঝুমকো, আয়রাতকে পুরো একটা নতুন বউ লাগছে দেখতে। আব্রাহাম তো বারবার আয়রাতের এই রূপে ঘায়েল। আয়রাত কিছু বলতে যাবে তার আগে আব্রাহাম আয়রাতের গলা শক্তভাবে চেপে ধরে, চাপ দিয়ে ধরেই একদম তেলের সাথে মিশিয়ে নেয় তাকে। কি ভেবেছে আমাকে লুকিয়ে বিয়ে করবি? আমি জানতেই পারবো না। তুই আমার আয়রাত, তুই বিয়ে হওয়ার আগেও আমার, আর বিয়ে হওয়ার পরেও তোর উপর অধিকার শুধুই আমার। তুই কিভাবে করতে পারলি এটা? আয়রাত কিছু বলতেই পারছে না। আব্রাহাম অনেক শক্ত করে তার গলা চাপ দিয়ে রেখেছে, মাঝে মাঝে কিছুটা ছেড়ে দিলেও পরে আবার চেপে ধরছে। আজ তুই আমার সব থেকে বাজে আর ভয়ঙ্কর রূপ দেখবি। এই বলে আব্রাহাম হুইস্কির বোতলটা নিচে আছাড় মেরে ভেঙে ফেলে আর আয়রাতকে বিছানার উপরে ছুঁড়ে ফেলে দেয়। আয়রাত কোনো রকম পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, আব্রাহাম প্লিজ, আমার কথাটা একবার শুনুন। আব্রাহাম এগিয়ে গিয়ে খপ করে আয়রাতের চুলের মুঠি ধরে ফেলে। আয়রাতের মুখটা নিজের মুখের কাছে এনে বলে, তুই কিছু বল আবার শোনার বাকি রাখিসনি। সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে, তোকেও, তোর রায়হানকেও, তোর চাচাচাচিকেও। আব্রাহাম আয়রাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। শাড়ির আঁচলটা টেনে আয়রাতের উপর থেকে সরিয়ে দেয়। আয়রাত আটকাতে চেয়েও পারছে না। আব্রাহাম আয়রাতের দুই হাত নিচের এক হাত দিয়ে চেপে ধরে।
আয়ারাত কিছু বলতে যাবে তার আগে সে আয়ারাতের ঠোঁটে নিজের ঠোঁটগুলো মিশিয়ে দেয়। আয়ারাতের ব্লাউজের হাতা দুই পাশে ছিঁড়ে ফেলে, বুকের সাইডেও ছিঁড়ে ফেলে। আয়ারাতের এখন মনে হচ্ছে এর থেকে ভালো সে মরে যেত। সে অনেক চিল্লায় কিন্তু লাভ হয় না। আব্রাহাম নিজের সব রাগ আয়ারাতের উপরে ছাড়ে, তার কাছে হিংস্রতা স্পষ্ট। আয়ারাত এগুলো আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। তবে আব্রাহাম তার কাছ থেকে পিছপা হয় না।